আজ আমরা এমন একটি সাইকো কিলারের গল্প নিয়ে এসেছি যেখানে আপনি গল্প শেষ হওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না আসলে কে ভালো কে খারাপ, কে পুলিশ কে কিলার। সবসময় আপনাকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হবে। যখনই মনে হবে গল্প শেষ তখনই যেন নতুন করে আবার গল্পটি শুরু হয়। বলছিলাম গারুডান মুভির কথা, তাই দেরি না করে চলুন মূল গল্পে আসা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক বৃষ্টির রাতে কয়েকজন লোক একটি বাসায় বসে ড্রিঙ্কস করছে। তাদের মধ্যে একজনের নাম ছিল সালাম। সালামের সময় বাকিদের বলে তারা যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করে আজ তার মেন সুইচ বন্ধ করেছে কিনা তার মনে পড়ছে না। তাই তারা আবার রাতেই গাড়ি নিয়ে সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যেতে শুরু করে চেক করার জন্য। অপরদিকে আমরা একটি কলেজের ডান্স প্র্যাকটিস দেখতে পাই, কারণ কিছুদিন পর তাদের কলেজে একটি কম্পিটিশন হবে। আর সেখানে আমরা তেরেসা নামের একটি মেয়েকেও দেখতে পাই যে তার প্র্যাকটিস শেষ করে বৃষ্টির মধ্যেই ছাতা হাতে হেঁটে হেঁটে যেতে শুরু করে। আর হঠাৎ একটি গাড়িকে ক্রস করার সময় মেয়েটি অদৃশ্য হয়ে যায়, মানে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে। আর এতক্ষণে সালাম ও তার লোকেরাও সেই বিল্ডিংয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে মেন সুইচ আগে থেকেই বন্ধ করা ছিল। সালাম মেন সুইচ চেক করে ফেরার সময় একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। সালাম তখন মেয়েটিকে খুঁজতে আবারও একটু সামনের দিকে যেতেই সে দেখতে পায় একজন লোক মেয়েটিকে দর্শনের পর মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সালাম তাকে ধরার আগেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তারা মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। অপরদিকে তেরেসার কলেজের কিছু শিক্ষকও একসাথে বসে ড্রিঙ্কস করছিল। হঠাৎ কলেজের পিয়ন এসে তাদের জানায় তাদের কলেজের একটি মেয়ের অবস্থা খুবই খারাপ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর ইতিমধ্যেই হাসপাতালের সামনে অনেক মিডিয়াও চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই ডিসিপি হারিস হসপিটালে পৌঁছায়। হারিস আসলে ডাক্তার তাকে জানায় মেয়েটিকে দর্শনের পর গলায় মেটালের চেন পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। মেয়েটির অবস্থা খুব ভালো না, সে কোমায় চলে যেতে পারে। এই সময় তেরেসার বাবা এসে তার মেয়ের অবস্থার কথা শুনে অনেক কান্না করতে থাকে। অপরদিকে সালাম পুলিশের কাছে তার জবানবন্দি দেয়। এই সময় সে জানায় বিজলির আলোয় সে লোকটিকে দেখেছে এবং লোকটিকে সে আবার দেখলে চিনতে পারবে। এদিকে হারিসও এই কেসের তদন্ত শুরু করে দেয়। এমনকি সালামকে থানায় এনে বিভিন্ন অপরাধীর ছবি দেখিয়ে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করে, কিন্তু কারোর সাথেই ওই অপরাধীর চেহারা মিলে না। অপরদিকে ডাক্তার হারিসকে জানায় মেয়েটির শরীরে সিমেন্টের নমুনা পাওয়া গেছে, কিন্তু তাকে মারার জন্য যে মেটাল চেইন ব্যবহার করা হয়েছিল তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, তাই অপরাধীকে খুঁজে বের করা সহজ হবে না। এই সময় পুলিশ সালামের বক্তব্য অনুযায়ী একজন স্ক্র্যাচ আর্টিস্টের মাধ্যমে ওই অপরাধীর স্ক্র্যাচ বানায় এবং সাথে সাথে তেরেসার কলেজের বিভিন্ন শিক্ষকদেরও জবানবন্দি নেয়। পুলিশ অনেক তদন্ত করার পরও কারো উপর সন্দেহ করার মতো কোনো তথ্য পায় না। আর এমন সময় ডাক্তার তেরেসার বাবা ও হারিসকে জানায় তেরেসা কোমায় চলে গেছে। এইভাবে সে কতদিন বেঁচে থাকবে তা বলা যাচ্ছে না। এইসব শোনার পর তেরেসার বাবা হারিসের উপর অনেক রেগে যায়, কেননা তার মেয়ে এখন মৃত্যুসজ্জায়, কিন্তু অপরাধী এখনও ধরা পড়েনি। দেখতে দেখতেই ঘটনা 7 মাস পার হয়ে যায়, কিন্তু অপরাধী মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। তাই তেরেসার কলেজের স্টুডেন্টরা রাস্তায় নেমে পড়ে আন্দোলন করতে। ফলস্বরূপ হারিসের উপরও কেস সলভ করার চাপ আসতে শুরু করে। অপরদিকে অপরাধীর কাছে পৌঁছাতে হারিসের শুধু একটি পথ খোলা রয়েছে, তা হলো সিমেন্ট স্যাম্পল। তাই এবার হারিস একটি বুদ্ধি বের করে সে তার সহযোগীদের জানায় মানুষ তাদের পূর্বপুরুষের অস্তিত্ব জানার জন্য বিভিন্ন এজেন্সিতে তাদের সিমেন্ট ডোনেট করে থাকে। তাই তারা এবার ওই সকল এজেন্সিতে ডোনেট করা সিমেন্টের সাথে রেজিস্টার্ড সিমেন্ট ক্রস চেক করে দেখবে কারোর সাথে তা মিলে কিনা। যদি একটা স্যাম্পল মিলে যায় তাহলে তাদের কেস অনেকটা সহজ হয়ে যাবে। আর ভাগ্যক্রমে স্যাম্পলটি রাজন নামের একজন আইটি প্রফেশনালের সাথে ম্যাচ করে যায়, যে হায়দ্রাবাদ থাকে। পুলিশ তখন তার সাথে দেখা করতে যায়। এই সময় রাজন জানায় এখানে তার পরিচিত কেউ নেই, সে শুধুই কৌতূহলবশত তার স্যাম্পল ডোনেট করেছিল তার বন্ধুদের সাথে মিলে। এরপর হারিস তাকে তেরেসার ছবি দেখিয়ে জানতে চায় সে তাকে চিনে কিনা। রাজন জানায় সে এই মেয়েটিকে চিনে না। এই সময় অন্য একজন পুলিশ এসে হারিসকে জানায় ঘটনার দিন রাজন অফিসেই ছিল, তার প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ রাজন এটার সাথে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর হারিস রাজনের কাছ থেকে জানতে পারে তার এক দূর সম্পর্কের কাজিন বেঙ্গালুরুতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা তেরেসার কলেজের বিশাল নামের একজন শিক্ষককে দেখতে পাই। সে তার স্ত্রীকে নিয়ে শপিং করে ফিরছিল। পার্কিংয়ে তখন দূরে গাড়ির ভেতর থেকে হারিস ও সালাম তাদের দেখছিল। এই সময় সালাম জানায় মনে হয় এই লোকটি ওই দিন রাত্রে সেই লোকটি না। এরপর প্ল্যান অনুযায়ী হারিসের একজন লোক বিশালের পেটে আঘাত করে, ফলে বিশাল নিচের দিকে ঝুঁকে পড়ে এবং তার চুল নিচের দিকে নেমে পড়ে, যা দেখে সালাম এবার নিশ্চিতভাবে হারিসকে জানায় এই লোকটিকেই সে সেদিন রাতে দেখেছিল। এরপর হারিসের লোক তাকে গ্রেপ্তার করতে চাইলে
হারিস জানায় আগে আমাদের সকল প্রমাণ একসাথে করতে হবে, তারপর আমরা তাকে ধরবো। পরবর্তীতে আমরা দেখতে পাই পুলিশ বিশালের বাড়ির কাজের মহিলার মাধ্যমে বিশালের কিছু ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে। এমনকি পুলিশ আবারও বিশালের সাথে কিছু শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই সময় তাদের কাছ থেকে জানতে পারা যায় ঘটনার দিন বিশাল তাদের সাথেই ছিল, কিন্তু সে 30 মিনিটের জন্য একা বাহিরে গিয়েছিল মদের বোতল আনার জন্য। আর বিশাল ফিরে আসার 30 মিনিট পর আমরা তেরেসা সম্পর্কে জানতে পারি। অপরদিকে বিশালের ডিএনএ রিপোর্ট চলে আসে, তার ডিএনএ স্যাম্পলটি রেপিস্টের ডিএনএ সাথে ম্যাচ করে যায়। এরপর পুলিশ বিশালের স্ত্রীর সামনে থেকেই বিশালকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এ সময় তার স্ত্রী অনেক কান্না করতে থাকে। বিশালকে থানায় আনার পর হারিস তার ইনকোয়ারি শুরু করে। বিশাল তখন বারবার হারিসের কাছে জানতে চায় তাকে কেন এখানে ধরে আনা হয়েছে। এ সময় হারিস তাকে জানায়, তোমাকে ধরে আনা হয়েছে কারণ তুমি তেরেসাকে দর্শন করেছ এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছ। কিন্তু বিশালের মতে সে এসবের কিছুই জানে না। অপরদিকে সালাম আদালতে তার জবানবন্দি দেয়, কিন্তু বিশাল জানায় সে মিথ্যা বলছে, সে হয়তো অন্য কাউকে দেখেছে। কিন্তু জজ আদালতে বিশালকে কোনো কথা বলার সুযোগ দেয় না। পরবর্তীতে আদালত থেকে বের হয়ে বিশাল তার উকিলকেও একই কথা বলে, কিন্তু তার উকিলও জানায় এই কেসের সকল প্রমাণ বিশালের বিপক্ষে, তাই তাকে কেউ বাঁচাতে পারবে না। পরের দিন আবার আদালতে ডাক্তার তার জবানবন্দিতে জানায় বিশালের ডিএনএ ও তেরেসার শরীরে পাওয়া ডিএনএ একই ব্যক্তির, যার রিপোর্ট সে পুলিশকে পাঠিয়েছে। এমনকি এক শিক্ষকও জানায় ঘটনার সময় বিশাল কিছু সময়ের জন্য তাদের সাথে ছিল না। আদালতের হিয়ারিং শেষে যেদিন বিশাল তেরেসার কেসে রায় দিবে, ওই দিন বিশালকে আদালতে নেওয়ার সময় জনগণ তার কঠিন শাস্তির দাবি করে এবং তার উপর জুতা নিক্ষেপ করে। এই সময় বিশালের স্ত্রীকেও আদালতের সামনে দেখতে পাওয়া যায়। এরপর আদালতের জজ বিশালের সকল অপরাধের প্রমাণের উপর ভিত্তি করে তাকে আজীবনের জন্য কারাদণ্ড প্রদান করে, যা শোনার সাথে সাথেই বিশাল ও তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে রায় শুনে হারিসকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। হাসপাতাল থেকে তেরেসার বাবাও বিশালের শাস্তির খবর দেখতে পায় টিভিতে। অপরদিকে পুলিশ বিশালকে নিয়ে যাওয়ার সময় বিশাল হারিসকে জানায়, স্যার আপনি ভুল করেছেন। কিন্তু হারিস বলে, ভুল আমি না, তুমি করেছ, আমার কিভাবে ভুল হতে পারে। পরবর্তীতে পুলিশ বিশালকে জেলে নিয়ে যায়। বিশালকে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী সেখানেই দাঁড়িয়ে সব দেখছিল। এবার 7 বছর পর আমরা দেখতে পাই হারিস সকালে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল এবং খবরের কাগজ পড়ছিল। এরই মধ্যে কিছু লোক এসে তাকে ভয় দেখাতে শুরু করে, কারণ সে মন্ত্রীর বিপক্ষে একটি কেসে জবানবন্দি দিতে যাচ্ছিল। কিন্তু হারিস এ সময় কোনো ভয় পায় না। পরবর্তীতে গুন্ডারা সেখান থেকে চলে যায়। আর হারিস সেই সময় খবরের কাগজে দেখতে পায় আজ বিশাল জেল থেকে মুক্তি পাবে। অপরদিকে তেরেসা এখনও কোমাতেই আছে, কিন্তু ডাক্তার জানায় কোমাতে যদি কেউ 7 মাসের চেয়ে বেশি সময় থাকে তাহলে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। তাই তেরেসার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার সাথে সাথেই তেরেসা মারা যাবে। এরপর আমরা হারিসের পরিবারকে দেখতে পাই। এ সময় হারিসের স্ত্রী তার ছেলের পড়াশোনা নিয়ে অনেক টেনশন করে, কিন্তু হারিস তাকে এত টেনশন করতে বারণ করে। এরপর আমরা জানতে পারি হারিস কিছুদিনের মধ্যেই রিটায়ার হয়ে যাবে। অপরদিকে বিশালও জেল থেকে মুক্তি পেয়ে যায়। সে আগে তার ফ্যামিলির সাথে দেখা করতে চায়, কিন্তু তার মন খারাপ হচ্ছে এটা ভেবে যে তার মেয়ে হয়তো এতদিন পর তাকে দেখে চিনতেই পারবে না। তাই বিশাল প্রথমেই তার একটি বন্ধুর সাথে দেখা করতে দোকানে যায়, কিন্তু তার সেই বন্ধুর স্ত্রী ও মেয়ে সেই সময় দোকানে আসে। তারা বিশালকে দেখে সেখান থেকে চলে যায়, যা দেখে বিশালের কিছুটা মন খারাপ হয়। এই সময় বিশালের বন্ধু বিশালকে কিছুটা সান্ত্বনা দেওয়ার ও বোঝানোর চেষ্টা করে। পরবর্তীতে বিশাল তার বন্ধুর কাছ থেকে তার স্ত্রী ও মেয়ের ঠিকানা নিয়ে তাদের সাথে দেখা করতে যায়। তখন এলাকার লোকজন তাকে নিয়ে অনেক ধরনের কথা বলতে শুরু করে। এই সময় বিশালের স্ত্রী ও তার মেয়ে একটি অটোতে করে স্কুল থেকে ফিরছিল। সেখানে থাকা লোকজন যখন বিশালের স্ত্রীকে বিশালের কথা বলে, বিশালের স্ত্রী জানায় সে বিশালকে চেনে না। এই বলে সে রুমে চলে যায় এবং এলাকার লোকজন বিশালকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই হারিসের রিটায়ারমেন্টের আর মাত্র 7 দিন সময় বাকি আছে। আর একই সাথে হারিসের ছেলে পরীক্ষায় পাশ করেছে, তাই সে এবার পড়াশোনার জন্য বিদেশ যাবে। তাই হারিস ভাবে সে তার পেনশনের টাকা দিয়ে ছেলেকে পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠিয়ে নিজের বাড়ি বিক্রি করে দিয়ে গ্রামে একটি জমি কিনে তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করবে। আর একই সময় সেই মন্ত্রীর লোকজন বারবার হারিসকে ফোন করছিল ভয় দেখানোর জন্য, কিন্তু হারিস ফোন রিসিভ করে না। অপরদিকে বিশাল তার স্ত্রীর সাথে দেখা করে ফিরে এসে এবার একটি হোটেলে থাকতে শুরু করে। এ সময় আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা ছিল বিশালের জেলখানার প্রথম দিন, যেখানে তার উপর চালানো হয় এক অমানবিক নির্যাতন। আর হঠাৎ একটি কল আসায় বিশালের ঘুম ভেঙে যায়। ফোনের অপর প্রান্ত থেকে বিশালের বন্ধু তাকে জানায় বিশালের স্ত্রী অর্থাৎ হারিতার এলাকার লোকজন তাকে ফোন করে জানিয়েছে বিশাল যদি আবারও ওই এলাকায় যায় তাহলে তারা বিশালকে আবার পুলিশে দেবে। তাই তার বন্ধু চায় বিশাল যেন দূরে কোথাও গিয়ে আবার নতুন জীবন শুরু করে। পরের দিন তেরেসার বাবা তেরেসাকে দেখতে হসপিটালে গেলে সে টেবিলের উপর একটি ফুলের তোড়া দেখতে পায়। এই সময় নার্স তাকে জানায়
একটি লোক কিছুক্ষণ আগেই এটা দিয়ে গিয়েছে। এরপর তেরেসার বাবা রুম থেকে বের হলে সেখানে বিশালকে দেখতে পায়। মূলত বিশালই তেরেসাকে ফুল দিতে এসেছিল। অপরদিকে হারিস সেই মন্ত্রী কেসের বয়ান দিতে আদালতে পৌঁছায়। আদালত থেকে বের হতেই তেরেসার বাবা হারিসকে ফোন করে জানায় বিশাল এসেছিল। বিশালকে মুক্ত অবস্থায় দেখে হারিসের বাবা অনেক রাগ দেখায় এবং কান্না করতে থাকে। এরপর হারিস তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য একটি এজেন্সিতে যায়। এজেন্সি থেকে ফেরার সময় সে বিশালকে দেখতে পায়। হারিস এ সময় বিশালের সাথে দেখা করে তাকে হাসপাতালে যাওয়ার জন্য ধমকাতে থাকে এবং পরবর্তীতে যদি সে আবারও এমন কিছু করে তাহলে তাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়। কিন্তু বিশাল জানায় এমন কোনো কিছুর প্রয়োজন হবে না। এখন দৃশ্য পরিবর্তন হলে হারিসের রিটায়ারমেন্ট অনুষ্ঠান দেখা যায়। অপরদিকে বিশালও আদালতে গিয়ে তার কেস আবার রিওপেন করায়, যা হারিসের উকিল বন্ধু হারিসকে জানায়। এই সময় হারিস জানতে চায় বিশাল এতদিন পর কেন আবার তার কেস রিওপেন করছে, তাও আবার সাজা বুক করার পর। তখন উকিল জানায় হতে পারে তার মান সম্মান ফিরে পেতে বা ক্ষতিপূরণ দাবি করতে। এই কথা যখন হারিস তার স্ত্রীকে জানায় সে কিছুটা টেনশনে পড়ে যায়, কেননা সে বুঝতে পারছিল না যে বিশাল ঠিক এমন একটি সময়ে কেন কেস রিওপেন করলো যখন হারিস রিটায়ারমেন্ট করেছে। চারদিকে এখন শুধু বিশালের কেস রিওপেন করার খবর চলছে। চারদিকে একটিই প্রশ্ন, আদালত কি বিশালকে কেস রিওপেন করার অনুমতি দিবে কিনা। কিন্তু দেখা যায় আদালত বিশালকে কেস রিওপেন করার অনুমতি দিয়ে দেয়। এই খবর শোনার পর হারিস উকিল থমাসকে জানায় আমি 2 সপ্তাহ পর এই শহর ছেড়ে চলে যাব, তাই আমি আর এই কেস নিয়ে কোনো ঝামেলায় জড়াতে চাই না। অপরদিকে বিশাল রাস্তায় তার স্ত্রীকে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী তার সাথে কোনো ধরনের কথা না বলেই চলে যায়। এদিকে উকিল হারিসকে জানায় তাদের কেসের মূল সাক্ষী সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তার ফোনও বন্ধ। তার মতে বিশাল সালামকে ভয় দেখিয়েছে, কিন্তু হারিস তার কথা মানতে চায় না। তারপরও উকিল হারিসের সাহায্য চায় এই কেসে। এরপর উকিল ও হারিস সালামকে খুঁজতে সালামের বাড়িতে যায়, কিন্তু সালামকে খুঁজে পায় না। পরবর্তীতে হারিস সালামের স্ত্রীকে কিছু ইমোশনাল কথা বলে চলে আসে। এবার দৃশ্য আদালতে নিয়ে আসা হয়, যেখানে উকিল থমাস জানায় 7 বছর পর, তাও আবার সাজা ভোগ করার পর কেস রিওপেন করার কোনো যুক্তি নেই, তাই আদালত যেন এই কেস বন্ধ করে দেয়। অপরদিকে বিশাল জানায় জেলখানায় থাকা অবস্থায় সে LLB পাশ করেছে, তাই সে নিজেই নিজের কেস লড়তে চায়, যা শুনে থমাস ও হারিস কিছুটা অবাক হয়। এই সময় বিশাল সালামকে আদালতের কাঠগড়ায় আসতে বলে। এই সময় বিশাল আদালতকে জানায় সালাম এতদিন তার বাড়িতে ছিল না, সে ছিল একটি রিহেব সেন্টারে। এমনকি সে গত 7 বছরে 6 বার সেই রিহেব সেন্টারে ভর্তি ছিল, যার প্রমাণ বিশাল আদালতে প্রদান করে। এমনকি সালামের সাথের একজনের কাছ থেকে জানতে পারা যায় ঘটনার দিন তারা ড্রিঙ্কস করেছিল, তাই বিশাল জানায় একজন মাতালের সাক্ষীতে তাকে শাস্তি দেওয়া হয়েছে যা আইনের বাইরে। এরপর বিশাল সেই ল্যাব ইন্সট্রাক্টরকে কাঠগড়ায় আসতে বলে, যেখানে সিমেন্ট ডোনেট করা হয়েছিল। এ সময় ইন্সট্রাক্টরের মাধ্যমে জানতে পারা যায় ওই ল্যাব বিগত 2 বছর যাবৎ বন্ধ রয়েছে। এই সময় প্রতিপক্ষের উকিলকে সাক্ষীর তালিকা না দেওয়ায় থমাস ল্যাব ইন্সট্রাক্টরের সাক্ষী নিতে আপত্তি জানায়, তাই আদালত বিশালকে তার সাক্ষীর তালিকা থমাসকে প্রদান করতে বলে। এই সময় বিশাল আদালতের কাছে আবেদন জানায় সে একজন প্রফেশনাল উকিল হিসাবে আদালতে প্র্যাকটিস করার অনুমতি চায়। আদালত তার আবেদন মঞ্জুর করে। পরের দিন বিশাল উকিলের পোশাক পরে আদালতে হাজির হয়। এরপর সে সুস্মিতা নামের একজন মহিলাকে কাঠগড়ায় আসতে বলে। এ সময় আমরা জানতে পারি সুস্মিতা ওই ল্যাবে তার মেয়ের DNA টেস্ট করেছিল, যার রেজাল্টে তার কিছুটা সন্দেহ হয়, তাই সে আদালতে মামলা করে এবং ক্রস চেক করে দেখা যায় ওই ল্যাবের রিপোর্ট ভুল ছিল, যার কারণে আদালত ওই ল্যাব বন্ধ করে দেওয়ার আদেশ দেয়। এরপর মুকুন্দ নামের একজনকে কাঠগড়ায় আসতে বলা হয়। সে জেলখানায় যাবজ্জীবন কারাপ্রাপ্ত আসামি। মুকুন্দ এই সময় জানায় ওই দিন রাতে সেই তেরেসাকে দর্শন করেছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। মুকুন্দের জবানবন্দিতে আদালতে এক ধরনের অস্থির অবস্থা বিরাজ করতে শুরু হয়। থমাস এ সময় এই জবানবন্দিকে মিথ্যা বলে দাবি করে, কিন্তু মুকুন্দ জানায় এটাই সত্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এবার আমি আমার পাপ থেকে মুক্ত হতে চাই শাস্তি ভোগ করার মাধ্যমে। এই সময় থমাস তার কাছে জানতে চায় এই জবানবন্দি দেওয়ার জন্য তোমাকে কোনো অফার দেওয়া হয়েছে কিনা। মুকুন্দ জানায় হ্যাঁ, আমি অফার পেয়েছি, নিজেকে পাপ থেকে মুক্ত করার অফার, বিশালকে মিথ্যা অপবাদ থেকে মুক্ত করার অফার। এ সময় আদালত মুকুন্দের জবানবন্দির উপর ইনভেস্টিগেট করার জন্য হুকুম দেয় পুলিশকে। এরপর বিশাল আদালতকে জানায় তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, মিথ্যা প্রমাণ তার জীবন থেকে কেড়ে নিয়েছে 60টি বছর, কেড়ে নিয়েছে তার জব, পরিবার ও সমাজের চোখে তাকে বানিয়েছে এক জঘন্য অপরাধী। তাই আদালতের কাছে সে আবেদন জানায় আদালত যেন তার ইনভেস্টিগেশন অফিসারকে তার ক্ষতিপূরণ দিতে আদেশ দেয়। এরপর আদালত বিশালকে নিরপরাধ ঘোষণা করে এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে হারিসকে মোট 70 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। আদালতের রায় আসার পর বিশালের পরিবার অর্থাৎ বিশালের স্ত্রী ও মেয়ে আবার বিশালের কাছে ফিরে আসে। দীর্ঘ 7 বছর পর
বিশাল নিজেকে নিরপরাধ প্রমাণ করতে সক্ষম হয়। বিশাল হারিসের সাথে দেখা করে জানায়, আমি আপনাকে আগেই বলেছিলাম স্যার, আমি নিরপরাধ, কিন্তু আপনি আমার কোনো কথা শুনেননি। সত্য কোনোদিন চাপা থাকে না, তাই আজ আমার জয় হয়েছে। আদালতের রায় নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়ে যায়। হারিসের বাড়ির সামনে মিডিয়া ভিড় জমায়, এমনকি মন্ত্রীও হারিসের বিপক্ষে মিডিয়াতে বক্তব্য দেয়। এই সুযোগটি মন্ত্রী কাজে লাগাচ্ছে। সাংবাদিকরা তেরেসার বাবাকেও বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। অপরদিকে হারিস যতদিন বিশালের ক্ষতিপূরণের টাকা না দেয়, ডিপার্টমেন্ট ততদিন হারিসকে তার রিটায়ারমেন্টের টাকা দিবে না বলে ঘোষণা করে। এই খবর শুনে হারিসের ছেলে হারিসকে জানায় সে পড়াশোনার জন্য বিদেশে যাবে না, সে দেশেই পড়াশোনা করবে, এবং হারিসের কাছে জানতে চায় বিশাল কি আসলেই নিরপরাধ ছিল কিনা। পরবর্তীতে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই বিশাল এখন ওকালতিকেই তার প্রফেশন হিসাবে বেছে নিয়েছে। বিশালের স্ত্রী এ সময় বিশালকে ভুল বুঝার কারণে তার কাছে ক্ষমা চায়। অন্যদিকে থমাস হারিসকে বলে সে যেন তার পরিবারকে কিছুদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দেয়, তা না হলে মিডিয়া তাদের উল্টাপাল্টা প্রশ্ন করে গুম হারাম করে দেবে। কিন্তু হারিস এতে রাজি হয় না, তার মতে সে কোনো ভুল করেনি। আর ঠিক তখনই বাহির থেকে তাদের গড়ে ডিল ছোড়া হয়। হারিস এ সময় বাইরে গিয়ে কাউকে দেখতে পায় না। পরের দিন হারিস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়ি দিয়ে যাওয়ার পথে মন্ত্রীর লোকজন তাদের উপর আক্রমণ করে। হারিস এ সময় তাদের মারতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে কিছু লোক হারিসের এই ঘটনার ভিডিও বানায়। তাই হারিসের বস তাকে ডেকে নিয়ে অনেক অপমান করে এবং মন্ত্রীর সাথে হাত মিলাতে বলে। এই সময় বিশাল একদিকে নতুন চেম্বার খুলে নতুনভাবে জীবন শুরু করে, আর অপরদিকে হারিস মদের নেশা ডুবতে শুরু করে। সে থমাসকে জানায়, আমার কোনো ভুল হয়নি আর আমি এটা প্রমাণ করে ছাড়ব। পরবর্তীতে হারিস তার বাসায় গেলে দেখতে পায় কেউ তার বাসায় প্রবেশ করে সকল জিনিসপত্র ভাঙচুর করে গেছে, এমনকি তার কুকুরকেও মেরে ফেলেছে। হারিস মনে করে এসব বিশালের কাজ। অপরদিকে আমরা বিশালকে দেখতে পাই সে তার পরিবার ও বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিল। সেখানে সকলেই তার কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য। আর হঠাৎ তখন মাতাল অবস্থায় হারিস আসে এবং বিশালকে মারতে শুরু করে। এই সময় সেখানে থাকা লোকজন হারিসকে সেখান থেকে মেরে পাঠিয়ে দেয়। আর হারিসের এমন মাতলামুর জন্য হারিসের স্ত্রী তাকে ফোন দিয়ে বকতে শুরু করে। এই সময় হারিস জানায় তারা আমাদের কুকুরকে মেরে ফেলেছে, যা শুনে তার স্ত্রীও কান্না করতে শুরু করে। এই সময় থমাস ও তেরেসার বাবা হারিসকে অনেক বুঝায় এবং বলে সবকিছু বলে নতুন জীবন শুরু করো, কিন্তু হারিস তার পরাজয় মেনে নিতে পারে না। এরপর হারিস জেলারের কাছ থেকে বিশালের জেলে কাটানোর সময় সম্পর্কে জানতে পারে। এই সময় আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে প্রথম কয়েদিরা হারিসের উপর অনেক অত্যাচার করত। এই সময় আমরা নরেন্দ্র শেট্টি নামের একজনকে দেখতে পাই, যাকে দেখে সকল কয়েদি এমনকি জেলাররাও ভয় পেত। যেখানে নরেন্দ্র সকল নতুন কয়েদির উপর অত্যাচার করত, সেখানে নরেন্দ্রই বিশালকে সম্মান করতে শুরু করে। পরবর্তীতে দৃশ্যটি বর্তমান সময়ে চলে আসে। এই সময় আমরা দেখতে পাই বিশাল বিভিন্ন এলএলবি স্টুডেন্টদের ইন্টার্নশিপ দিতে শুরু করে। অপরদিকে হারিস দেখা করতে যায় মুকুন্দের সাথে। মুকুন্দ জানায়, আমি যা বলেছি সব সত্য বলেছি, আমি আমার ভুল বুঝতে পেরে আদালতে আমার জবানবন্দি দিয়েছি। এসব শুনে হারিস অনেক রেগে গিয়ে মুকুন্দকে মারতে শুরু করে। এ সময় পুলিশ এসে তাদের থামায়। এদিকে বিশালের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে, এমনকি তাকে বিভিন্ন টক শোতেও আমন্ত্রণ করা হয়। এই সময় আমরা নিতু নামের একটি মেয়েকে তার সাথে সেলফি নিতে দেখি, কিন্তু হারিসও থেমে থাকে না, সে তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। এই সময় সে মুকুন্দের এলাকায় গিয়ে মুকুন্দের একটি বিলাসবহুল বাড়ি দেখতে পায় এবং জানতে পারে মুকুন্দের পরিবার আগে অনেক গরিব ছিল। মুকুন্দ চুরির অপরাধে জেলে যাওয়ার পর তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু গত 3-4 বছর আগে মুকুন্দের মেয়ে একটি লটারি জিতে এবং অনেক টাকা পায়, যা দিয়ে তারা এই ঘর বানিয়েছে। আর লটারির খবর তখন খবরের কাগজেও ছাপা হয়েছিল। তাই হারিস এখন পুরনো খবরের কাগজে ওই নিউজটি খুঁজতে শুরু করে। অন্যদিকে সে সুস্মিতার স্বামীর সাথেও দেখা করতে যায় কেসের বিষয়ে কথা বলতে, কিন্তু সেখানেও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, যা শুনে পুলিশ থমাসকে বলে সে যেন হারিসকে বুঝায়। কিন্তু হারিস কোনো কিছুই মানতে নারাজ। তার মতে বিশাল জেলে থাকা অবস্থায় মানুষকে টাকা দিয়ে সব প্ল্যান অনুযায়ী করছে। তবে থমাস তার কথা বিশ্বাস করে না। সে হারিসকে তার ভুল মেনে নিতে বলে, কিন্তু হারিস তার ভুল মানতে মোটেও রাজি না। এরপর হারিস সালামের সাথে দেখা করতে গেলে সালাম জানায়, হয়তো আমি দেখতে ভুল করেছিলাম। সালাম এই সময় নিজের উপরই সন্দেহ করতে শুরু করে। এ সময় হারিসের স্ত্রী থমাসকে ফোন দিয়ে জানায় হারিস তার ফোন রিসিভ করছে না, তাই সে যেন হারিসের খোঁজ নেয়। থমাস তখন হারিসের বাড়িতে গিয়ে দেখে হারিস বসে বসে ড্রিঙ্কস করছে। এ সময় হারিস থমাসকে জানায় তার কাছে বিশালের আসল চেহারা সামনে আনার মতো একটা রাস্তা আছে, আর তা হলো অরুণিমা। হারিস অরুণিমার ছবি দেখিয়ে জানায় বিশালের মতো সাইকোপ্যাথ নিজেকে বেশি দিন অপরাধ থেকে দূরে রাখতে পারবে না। সে আবারও কোনো মেয়ের উপর আক্রমণ করবে, তাও আবার একই স্টাইলে। তাছাড়া অরুণিমা বিশালের অফিসে ইন্টার্ন হিসেবে জয়েন করেছে, তাই বিশাল অবশ্যই তার উপর আক্রমণ করবে। আর যখন সে মেয়েটির উপর আক্রমণ করবে ঠিক তখনই আমি তাকে ধরে ফেলবো। কিন্তু থমাস তার কথায় গুরুত্ব দেয় না এবং হারিসকে এসব পাগলামি বন্ধ করতে বলে।
এবং আরও জানায় আদালত থেকে অর্ডার এসেছে 2 সপ্তাহের মধ্যে বিশালের টাকা না দিলে আদালত হারিসের সকল সম্পত্তি দখল করে নেবে। সকল কিছুর পরও হারিস তার ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে। এমনকি সে বিশালের ইন্টার্নদের উপর নজর রাখতে শুরু করে। তার বিশ্বাস বিশাল আবারও কোনো মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে। আর হঠাৎ একদিন রাতে হারিস গাড়িতে বসে ড্রিঙ্কস করছিল। এই সময় অরুণিমা নামের মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছিল এবং একটি গাড়ি মেয়েটিকে ক্রস করার সাথে সাথে অরুণিমা গায়েব হয়ে যায় হারিসের চোখের সামনেই। এবার হারিস তার গাড়ি থেকে নেমে অরুণিমাকে খুঁজতে থাকে। তখন একটি পরিত্যক্ত বাড়ির মধ্য থেকে অরুণিমার কান্নার শব্দ শুনতে পাশে এবং দ্রুত সেখানে গিয়ে দেখে অরুণিমা অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার অরুণিমার জ্ঞান ফিরলে সে হারিসকে দেখে ভয় পেতে থাকে। অরুণিমা ভেবেছিল হারিসই হয়তো তার ক্ষতি করার চেষ্টা করেছিল, তাই সে হারিসের চোখে স্প্রে করে সেখান থেকে পালিয়ে যায়। এই সময় একটি পুলিশের গাড়ি এসে অরুণিমাকে কাঁদতে কাঁদতে পালাতে দেখে। পুলিশ তখন অরুণিমার কাছে কি হয়েছে জানতে চাইলে অরুণিমা জানায় হারিস তাকে মারার চেষ্টা করছিল। পরবর্তীতে অরুণিমা থানায় এসে জানায় অনেকদিন যাবৎ হারিস তার পিছু করছিল, কিন্তু অরুণিমা বিষয়টা খুব একটা গুরুত্ব দিত না। কিন্তু আজ হারিস অরুণিমার উপর আক্রমণ করে বসে। এরপর পুলিশ থমাসকে জানায় হারিসের মানসিক অবস্থা ঠিক নেই এবং এবার হারিসকে তার সাজা ভোগ করতে হবে। হারিস এ সময় থমাসকে জানায় ওই লোকটি আমি ছিলাম না। কিন্তু থমাস জানায় তুই বিশালকে ফাঁসানোর জন্য একটি মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছিলি। এবার দেখিস কোনো উকিল তোর কেস নিবে না। এই বলে থমাস চলে যায়। টিভিতে এই খবর দেখতে পায় হারিসের ছেলে, স্ত্রী এবং বিশাল। এরপর বিশাল হারিসের সাথে দেখা করতে থানায় আসে। বিশাল জানায় সে হারিসের হয়ে কেস লড়তে চায়। এ সময় হারিসও বিশালকে তার উকিল হিসাবে মেনে নিয়ে একটি কাগজে সাইন করে দেয়। বিশাল কাগজ নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ হারিস বলে আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। যা শুনে বিশাল আবার এসে হারিসের সামনে বসে। এ সময় আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নরেন্দ্রের কাছে অনেক ব্ল্যাক মানি ছিল, যা নিয়ে সে খুব টেনশনে ছিল, কেননা টাকাগুলো সে কোনোভাবেই হোয়াইট করতে পারছিল না। এই সময় বিশাল তার টাকা হোয়াইট করার বুদ্ধি দেয় এবং তার প্ল্যান কার্যকর করে দেখায়, যার বিনিময়ে বিশাল নরেন্দ্রের সহায়তায় ওই ল্যাব বন্ধ করায়। তারপর সুস্মিতার স্বামীকে টাকা দিয়ে মিথ্যা নাটক সাজায়। তারপর বিভিন্ন মানুষের মাধ্যমে সালামকে বিনামূল্যে মদ খাইয়ে মাতাল করে তোলে। এমনকি মুকুন্দকে টাকা দিয়ে তেরেসা মামলার প্রধান আসামি সাজায়। এবার মুকুন্দ ওই টাকা হোয়াইট করার জন্য লটারি জেতার নাটক সাজায়। হারিসের কাছ থেকে সবকিছু শোনার পর বিশাল জানায় সব সময় আমার উপর বদলা নেওয়ার কথা ভাবতে ভাবতে তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই বলে সে চলে যেতে শুরু করে। আর তখনই হারিস সুফিয়া নামের একটি মেয়ের কথা বলতে শুরু করে, যা শুনে বিশাল আবার দাঁড়িয়ে পড়ে। এই সময় আমরা জানতে পারি সুফিয়া কলকাতাতে পড়াশোনা করত। সে ছিল অনেক মেধাবী, এমনকি সে ইউনিভার্সিটির চেয়ারম্যান হবে বলে সকলেই ভাবত। কিন্তু হঠাৎ একদিন সুফিয়ার গাড়িতে আগুন লেগে যায়। তখন সুফিয়া গাড়ির ভিতরেই ছিল, আর সেই সময় বিশালও একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। এরপর হারিস সুনিতা নামের আরও একটি মেয়ের কথা বলে। হায়ার এডুকেশনের সময় সুনিতা ও বিশাল একই ইউনিভার্সিটিতে পড়তো। হঠাৎ মেয়েটি গায়েব হয়ে যায়, আর গায়েব হওয়ার 1.5 বছর পর ইউনিভার্সিটির পাশে মাটির নিচ থেকে সুনিতার বডি পাওয়া যায়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তাকেও দর্শনের পর গলায় চেন পেঁচিয়ে মারা হয়েছিল। সুনিতাও অনেক মেধাবী ও স্মার্ট ছিল। এমনকি সুফিয়া, সুনিতা ও তেরেসা সকলেই ছিল অনেক স্মার্ট, মেধাবী এবং কাছাকাছি বয়সের। এবং প্রতিটি খুনের মাঝখানে 5 থেকে 6 বছরের গ্যাপ ছিল। আর প্রতিবার বিশালের লোকেশন ওই হত্যাকাণ্ডের এলাকাতেই ছিল। এই সব কিছুই তো আর কোইন্সিডেন্ট হতে পারে না। হারিসের কাছ থেকে এইসব শোনার পর বিশাল কিছুটা ঘাবড়ে যায় এবং চেয়ারে বসে পড়ে। এই সময় বিশাল আরশা নামের আরও একটি মেয়ের কথা বলে এবং হারিসকে জানায় তুমি এই কেসের কথা ভুলে গিয়েছিলে। এরপর সে জানায় আরশা ছিল তার প্রতিবেশী, আর সে কিভাবে আরশাকে মেরেছিল তার বর্ণনা দিতে শুরু করে। বিশাল জানায় তাদেরকে মারতে সে এক ধরনের পৈশাসিক আনন্দ পেত। বিশাল আরও জানায় যদি সালাম না আসতো তাহলে তেরেসাকেও আমি মেরে ফেলতাম। এমনকি অরুণিমা আমার টার্গেট ছিল, কিন্তু আমি তোমাকে ফাঁসানোর জন্য অরুণিমাকে টার্গেট বানিয়েছিলাম। তুমি যখন অরুণিমার পেছনে ছিলে তখন আমি আমার শিকার ধরে ফেলেছি। যেখানে আমরা দেখতে পাই বিশাল নিতু নামের একটি মেয়েকে তুলে নিয়ে যায়, যে কিছুদিন আগেই বিশালের সাথে সেলফি নিয়েছিল। বিশাল জানায় আমি এখনো তাকে মারিনি, তবে অবশ্যই মারব, এবং তুমি যেদিন জেল থেকে মুক্তি পাবে নিতু হত্যা মামলায় তোমাকে আবারও গ্রেপ্তার করা হবে। কারণ বিশাল নিতুকে হারিসের বাড়িতেই বন্দি করে রেখেছে। সে এ সময় নিতুর মুখ একটি কালো পলিথিন দিয়ে ডেকে দিয়ে চলে যায়। বিশালের প্ল্যান ছিল হারিস যেদিন মুক্তি পাবে ওই দিন তার বাড়িতে নিতুর মৃতদেহ পাওয়া যাবে, যার জন্য পুলিশ হারিসকে ওই সাইকো কিলার ভেবে গ্রেপ্তার করবে। এইসব শুনে হারিস অনেক রেগে যায় এবং বিশালকে মারতে শুরু করে, তবে পুলিশ এসে তাদেরকে থামায়। পরবর্তীতে আমরা দেখতে পাই বিশাল আবারও হারিসের বাড়িতে আসে নিতুকে মারতে, কিন্তু যখন সে নিতুর মুখ থেকে কালো পলিথিন সরায় তখন সে নিতুর পরিবর্তে সেখানে তার স্ত্রীকে দেখতে পায়, যা থেকে সে অনেক চমকে ওঠে। আর তখনই সেখানে হাজির হয় হারিস, পুলিশ ও নিতু। আসলে এই সব কিছুই হারিস পুলিশের সাথে মিলে প্ল্যান করে সাজিয়েছে বিশালকে হাতে নাতে ধরার জন্য।
বিশালের আসল চেহারা তার সামনে আসায় বিশালের স্ত্রী বিশালকে একটি চড় মারে। পরবর্তীতে আদালতে সবকিছু শুনানোর পর জজ বিশালকে অপরাধী ঘোষণা করে জেলে পাঠায়। এরপর হারিস মন্ত্রীর সাথে দেখা করে এবং তার কুকুর হত্যার প্রতিশোধ নেয়। আর এর মাধ্যমেই মুভিটির গল্প শেষ হয়। মুভির গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের সব মুভির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।